রঙের গন্ধ। টেবিল থেকে একটা ময়লা কার্ড তুলে হোমস বললেন, দেখো ওয়াটসন, ইনি হলেন জোশিয়া অ্যাম্বারলি, ললিতকলা সামগ্রীর ব্যবসায়ী, ব্রিকফল অ্যান্ড অ্যাম্বারলি কোম্পানির ছোট অংশীদার। রং আর তুলির বাক্সে এদের নাম দেখতে পাবে। বেশ কিছু টাকা পয়সা হয়েছে ওর, তাই 61 বছর বয়সে অবসর নিয়েছেন। আর লিউস্যামে একটা বাড়ি কিনে বিশ্রাম নিচ্ছিলেন সারা জীবন কঠোর পরিশ্রমের পর। তার ভবিষ্যৎ মোটামুটি নিশ্চিন্ত। একটা চিরকুট দেখে হোমস পুনরায় বলে চললেন, অবসর নেন 1896 খ্রিস্টাব্দ। তারপর 1897 খ্রিস্টাব্দ তার থেকে প্রায় 20 বছরের বয়সী ছোট একজন মহিলাকে তিনি বিবাহ করেন। মহিলাটি দেখতে ভালোই, আর্থিক স্বাচ্ছল্য, স্ত্রী, অবসর, জীবনের পথ পরিষ্কার। কিন্তু তা সত্ত্বেও 2 বছরের মধ্যেই তিনি ভগ্ন স্বাস্থ্য হন। তার মতো দুর্দশাগ্রস্ত মানুষ আর একজনও আছে কিনা সন্দেহ। ওয়াটসন কৌতূহলী হয়ে বললেন, কিন্তু ব্যাপারটা কি? হোমস বললেন, সেই পুরানো কাহিনী ওয়াটসন, বিশ্বাসঘাতক বন্ধু আর খামখেয়ালি স্ত্রী। অ্যাম্বারলির জীবনে একমাত্র আনন্দ মনে হয় দাবা খেলা। তার বাড়ির কাছেই এক তরুণ ডাক্তারের বাস, তারও দাবার নেশা। এই ডাক্তার অনিষ্টে প্রায়ই তার বাড়ি যেতেন এবং শ্রীমতী অ্যাম্বারলির সঙ্গে তার স্বভাবতই ঘনিষ্ঠতা জন্মায়। কারণ একথা মানতে হবে যে আমাদের মক্কেলটির ভিতরে যত গুণই থাকুক, প্রত্যক্ষ কোনো আকর্ষণ তার ছিল না। ওই দুটিতে গত সপ্তাহে পালিয়ে যায়। শুধু তাই নয়, ব্যভিচারী স্ত্রী লোকটি ভদ্রলোকের দলিলপত্র সঙ্গে নিয়ে মহিলাটিকে কি আমরা খুঁজে বার করতে পারবো? বাক্সটা উদ্ধার করতে পারবো? ওয়াটসন বললেন, তাহলে কি করা উচিত আমাদের? হোমস বললেন, হ্যাঁ, সমস্যাটা বেশ জটিল। আচ্ছা, তুমি হলে কি করতে? ধরো আমার বদলে তুমিই গেলে। জানো তো, সেই 2 কোপিস পেস্টিয়ার্কের মামলা নিয়ে আমি এখন ব্যস্ত। আজ সম্ভবত ওই মামলার ফয়সালা হওয়ার কথা। লিউস্যামে যাওয়ার সময় এই মুহূর্তে আমার নেই, অথচ ঘটনাস্থলে না গেলে তদন্তের কাজে অসুবিধা। বৃদ্ধ জোশিয়া অ্যাম্বারলি আমাকে খুব অনুরোধ করেছেন, কিন্তু আমার অসুবিধা আমি অনেকভাবেই তাকে বুঝিয়ে বলছি। তবে আমার বদলে আমার পাঠানো লোককে তিনি গ্রহণ করতে রাজি। ওয়াটসন বললেন, নিশ্চয় যাব, তবে আমাকে দিয়ে কি কিছু কাজ হবে? ওয়াটসন লিউস্যাম অভিমুখে রওনা হয়ে গেলেন। সন্ধেবেলায় যখন ওয়াটসন হোমসের কাছে কাজের হিসাব দেবেন বলে গেলেন, তখন তিনি দেখলেন হোমস চেয়ারে শরীর এলিয়ে শুয়ে আছেন। তার মুখের পাইপ থেকে অত্যন্ত কটু গন্ধ বের হচ্ছে। চোখের পাতা এমন অলসভাবে নেমে এসেছে যে হয়তো ঘুমিয়ে আছেন বলেই মনে হয়, যদি না ওয়াটসনের বিবৃতির মধ্যে কখনো আটকে গেলে বা আপত্তিকর কিছু থাকলে চোখ দুটো আধখোলা হয়ে যেত। তার ধূসর চোখের উজ্জ্বল দৃষ্টি তরোয়ালের মতো তীক্ষ্ণ সপ্রশ্ন স্বর্ণালী ভঙ্গিতে ওয়াটসনকে গেঁথে ফেলত। ওয়াটসন বললেন, জোশিয়া অ্যাম্বারলির বাড়ির নাম দি হ্যাভেন। খবরটাই তুমি কৌতূহল বোধ করবে মনে হচ্ছে। ওর অবস্থা এমন এক অভিজাত ঘরের সন্তানের মতো, যিনি দারিদ্র্যের মধ্যে পড়ে তার থেকে নিচের তলার মানুষের সামিল হয়েছেন। ও এলাকাটা তোমার চেনা, একঘেয়ে ধরনের ইটের শহরতলের ক্রান্ত রাজপথ যেমন হয়ে থাকে। দি হ্যাভেন বাড়িটা আমি চিনতে পারতাম না। পারলাম একজন অলস ব্যক্তিকে জিজ্ঞাসা করে। রাস্তায় দাঁড়িয়ে সে ধূমপান করছিল। লোকটির বর্ণনা দেওয়ার প্রয়োজন বোধ করছি, কারণ আছে। লোকটি লম্বা, কালচে, খুব পুরু গোপের মালিক। আমার প্রশ্নে সে ঘাড় ঘুরিয়ে আমার দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকালো। উঁচু রোদে পোড়া পাঁচিল দেয়া বাড়ির সামনের গেট দিয়ে প্রবেশ করতেই দেখলাম মিস্টার অ্যাম্বারলি গেটের দিকে এগিয়ে আসছেন। সেদিন সকালে যে আপনার বাড়িতে ক্ষণিকের জন্য তাকে দেখেছিলাম এবং অদ্ভুত এক প্রাণী বলে মনে হয়েছিল, আর আজ পুরো আলোয় তাকে দেখে আরো অস্বাভাবিক বলে মনে হলো।
হোমস বললেন, সে আমি লক্ষ্য করেছি। তোমার ঠিক কি ধারণা তা শুধু জানতে চাই। ওয়াটসন পুনরায় বলতে শুরু করলেন। মনে হলো সত্যি সত্যিই দুর্ভাবনায় নুয়ে পড়েছেন ভদ্রলোক, যেন পিঠে করে প্রচুর ভার বহন করে এসেছেন। কিন্তু তাহলেও প্রথমে দেখে যেমন মনে হয়েছিল, আসলে সেরকম দুর্বল চেহারার মানুষ তিনি নন। তার কাঁধ আর বুকের গড়ন রীতিমতো দৈত্যের মতো, কিন্তু পা দুটো যেন পাকানো পাকানো। হোমস ওয়াটসনের কথা সূত্র ধরে বললেন, বাঁ পায়ের জুতোটা কোঁচকানো, ডান পায়েরটা মসৃণ। ওয়াটসন বললেন, অতটা আমি লক্ষ্য করিনি। হোমস বললেন, ঠিক লক্ষ্য করার কথাও না। ওর নকল অঙ্গটা আমি লক্ষ্য করেছি। আচ্ছা, বলে যাও তোমার বক্তব্য। ওয়াটসন পুনরায় নতুন উৎসাহে বলতে শুরু করলেন। পুরনো হ্যাটের নিচে জট পাকানো সাপের মতো চুল, আর মুখের তীক্ষ্ণ উৎসুক ভাব আর গভীর বলিরেখা লক্ষ্য না করে পারলাম না। বাহ, বেশ ওয়াটসন, হোমস বললেন। কি বললেন তিনি? ওয়াটসন বললেন, তিনি তার অভিযোগের কথা বলতে লাগলেন। একসঙ্গে বাড়িটার দিকে এগিয়ে চললাম, চারিদিকে ভালো করে লক্ষ্য করতে করতে। এরকম অগোছালো বাড়ি সচরাচর দেখা যায় না। বাগানটা আগাছায় ভর্তি, মনে হলো চরম অবহেলার মধ্যে গাছপালাগুলো ইচ্ছে মতো বেড়ে চলেছে। জানি না কোনো রুচিপূর্ণ মহিলা কেমন করে এসব সহ্য করতে পারেন। আর আশ্চর্যের বিষয় এই যে, ঘরের মাঝখানে একটা পাত্রে সবুজ রং, আর ভদ্রলোকের বাঁ হাতে একটা রঙের তুলি। তিনি দরজার জালনায় উৎকট গন্ধের সবুজ রং লাগাতে লাগলেন। তারপর একটা অপরিষ্কার ঘরে আমাকে নিয়ে বসালেন এবং কথাবার্তা শুরু করলেন। প্রতিটি কথার ফাঁকেই তুমি না আসার জন্য হতাশা প্রকাশ করছিলেন। আবার মাঝে মাঝেই বলছিলেন, আমি সত্যিই আশা করিনি যে আমার মতো এক গরিবের ডাকে ওর মতো বিখ্যাত এক লোক আসবেন, আমার যত টাকাই খোয়া যাক, ইত্যাদি ইত্যাদি। ওয়াটসন ওকে আশ্বাস দিয়ে বললেন, টাকার প্রশ্নটা ঠিক উঠবে না, এবং সে কথায় উনি বললেন, তা বটে, কাজের আনন্দেই তিনি কাজ করে যান। তবে এখানকার এই ব্যাপারের মধ্যেও হয়তো তিনি কিছু আনন্দ পেতেন। কি অকৃতজ্ঞতার পরিচয় না পেলাম ডক্টর ওয়াটসন! অথচ তার কোন অনুরোধটা আমি না রেখেছি, অত আশকারা আর কোনো স্ত্রীলোক কখনো পেয়েছে কিনা সন্দেহ। আর ওই ছোকরা আমার ছেলের বয়সী, সে সবসময় আমার বাড়িতে আড্ডা। আমিই তাস খেলার জন্য খাল কেটে কুমির ডেকেছি। সবই আমার দোষ, সবই আমার কপাল। এই জগৎ ভয়ঙ্কর, অতি ভয়ঙ্কর ডক্টর ওয়াটসন। 1 ঘন্টার উপর ভদ্রলোক বকবক করে একই কথার পুনরাবৃত্তি করে চললেন। ষড়যন্ত্রের বিন্দু বিসর্গ আভাসও তিনি পাননি। বাড়িতে কেবল তিনি আর তার স্ত্রী থাকতেন, একজন ঠিকাছি। সারাদিন কাজকর্ম সেরে সন্ধ্যে 6টা নাগাদ চলে যায়। সেদিন সন্ধ্যেবেলায় অ্যাম্বারলি স্ত্রীকে খুশি করার জন্য হে মার্কেট থিয়েটারের 2টো টিকিট কেটে এনেছিলেন, কিন্তু শেষ মুহূর্তে তার স্ত্রী মাথা ধরার অজুহাতে না যাওয়ার জন্য তিনি একাই থিয়েটার দেখতে চলে যান। একথায় সন্দেহের কোনো কারণ নেই, কারণ অব্যবহৃত টিকিটটি তিনি ওয়াটসনকে দেখালেন। হোমস উত্তেজনায় টান টান হয়ে বসলেন। উল্লেখযোগ্য, অত্যন্ত উল্লেখযোগ্য ব্যাপারটা। মামলাটার উপর ক্রমশ কৌতূহল বেড়ে যাচ্ছে আমার। আচ্ছা, তারপর কি হলো? বলে যাও ওয়াটসন, প্রচুর উৎসাহ পাচ্ছি। টিকিটটা কি তুমি পরীক্ষা করে দেখেছিলে? নাম্বারটা নেওনি নিশ্চয়ই? ওয়াটসন বললেন, হ্যাঁ নিয়েছি। মানে নাম্বারটি আমার স্কুল রোল নাম্বার 31 বলেই ঠিক মনে আছে। হোমস বললেন, বাহ, চমৎকার। অন্য টিকিটের নাম্বারটা হয় 30 না হয় 32। ওয়াটসন বললেন, হ্যাঁ ঠিক, আর সারি হলো বি। হোমস বললেন, খুব ভালো কাজ হয়েছে। আচ্ছা, আর কি বললেন উনি? ওয়াটসন বলে চললেন, একটা ঘর তিনি আমাকে দেখিয়ে বললেন, তার এই ঘর অত্যন্ত মজবুত ঘর,
দামি জিনিস রাখার জন্য। তা মজবুতই বটে, ব্যাংকে যে রকম থাকে সেরকম অনেকটা। জানলা দরজা সব লোহার। তিনি বললেন, ডাকাত এর কিছুই করতে পারবে না। যা হোক, মহিলার বোধহয় একটা চাবি ছিল। নগদ আর কোম্পানির কাগজে 7,000 পাউন্ডের বেশি নিয়ে গেছে। হোমস আর চুপ করে না থাকতে পেরে বললেন, কি বললে? কোম্পানির কাগজ? সেগুলো ওরা কি করে ভাঙাবে? ওয়াটসন উত্তর দিল। বৃদ্ধ কর্কশ স্বরে বললেন, সেগুলো নাম্বার দিয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে এবং আশা করা যায় ওরা কোম্পানির কাগজ ভাঙাতে পারবে না। মাঝরাত নাগাদ থিয়েটার থেকে তিনি ফিরে এসে দেখেন টাকাকড়ি সব গেছে, দরজা জানলা সব খোলা, আর ওরা পালিয়েছে। কোনো চিঠিপত্র নেই। সেই থেকে কোনো খবরও তিনি পাননি। সঙ্গে সঙ্গে তিনি ব্যাপারটা পুলিশকে জানিয়েছেন। হোমস কয়েক মিনিটের জন্য চিন্তায় ডুবে গেলেন। তারপর গম্ভীর স্বরে বললেন, আচ্ছা, একটু আগেই না তুমি বললে তিনি রং লাগাচ্ছিলেন? কিসে রং লাগাচ্ছিলেন তিনি? ওয়াটসন বললেন, দেখলাম ঘরের দরজা জানলায় আর কাঠের ব্যবহার যেখানে আছে সেগুলোতে বেশি বেশি রং দিচ্ছিলেন, আর মাঝে মাঝে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলেন। হোমস বললেন, আচ্ছা ওয়াটসন, এই পরিস্থিতিতে তোমার এটা একটু অস্বাভাবিক বলে মনে হয় না? ওয়াটসন বললেন, মনের ব্যথা হালকা করবার জন্য কিছু তো করা দরকার। জবাবদিহির মতো সুরে তিনি বলে যাচ্ছিলেন, একটু তো অস্বাভাবিক বটেই, কারণ আমার সামনেই তিনি প্রচন্ড ক্রোধে তার স্ত্রীর একটা ছবি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললেন, আর তীক্ষ্ণ চিৎকার করে বললেন, জীবনে তার মুখ দর্শন করব না। হ্যাঁ, আরেকটা ব্যাপারে আমার খটকা লেগেছে। ব্ল্যাকহিথ স্টেশনে গিয়ে আমি ট্রেন ধরেছিলাম। গাড়ি যখন ছাড়লো ঠিক সেই সময় লক্ষ্য করলাম একজন লোক তীর বেগে ঠিক আমার পাশের গাড়িটায় উঠল। জানো তো, আমার মানুষের মুখ মনে থাকে। নিঘাত সেই লম্বা কালচে লোকটা, রাস্তায় আমি যার সাথে কথা বলেছিলাম। আরো একবার দেখলাম লন্ডন ব্রিজে, তারপরেই সে হারিয়ে গেল ভিড়ের মধ্যে। কিন্তু সে যে আমার পিছু নিয়েছিল এই ব্যাপারে আমি নিঃসন্দেহ। হোমস বললেন, ঠিকই আন্দাজ করেছো তুমি। তুমি বলছো লোকটা লম্বা। আচ্ছা, লোকটা লম্বা, কালচে আর ঘন গোফের মালিক, আর তার চোখে ধূসর রঙের গগলস। নিশ্চয়ই তুমি ম্যাজিক জানো হোমস। তোমায় বলিনি, কিন্তু সত্যিই অমন গগলস ছিল তার। হোমস মুচকি হেসে বললেন, আর টাইয়ে ম্যাসনিক পিন? ওয়াটসন চিৎকার করে বললেন, হোমস হোমস। হোমস বললেন, এ কিন্তু সোজা ওয়াটসন। আচ্ছা, এবার কাজের কথায় আসা যাক। স্বীকার করতে বাধ্য হচ্ছি, মামলাটা প্রথমে খুব সহজ সরল বলে মনে হয়েছিল। ভেবেছিলাম মাথা বেশি খাটাতে হবে না, কিন্তু এখন ক্রমেই দেখছি ব্যাপারটা জটিল হয়ে উঠছে। একথা সত্যি যে তোমার তদন্তে তুমি গুরুত্বপূর্ণ কোনো কিছুই ধরতে পারোনি বটে, তবে যেগুলো খুব বড় হয়ে তোমার চোখে ধরা পড়েছে সেগুলোও প্রচুর গুরুত্বপূর্ণ। ওর মধ্যেই রহস্যের প্রধান সূত্র লুকিয়ে আছে। আচ্ছা, ডক্টর আর্নেস্ট সম্পর্কে কিছু জানতে পেরেছো? তিনি কি এক সাধারণ হইহুল্লোড়ের মানুষ? মানে, এসব মানুষ ঠিক এমনটি হয়ে থাকে। আচ্ছা, যাই হোক, এসবের এখন আর ঠিক প্রয়োজন নেই। তুমি কাল জোশিয়া অ্যাম্বলির সঙ্গে দেখা করবে। ওর সঙ্গে দেখা করাটা খুবই জরুরি। আমরা এই মামলাটা ছেড়ে দেব কিনা সেটা নির্ভর করছে ওর সাক্ষাৎকারের উপর। বেলা 3টা নাগাদ বাড়িতে থেকো, হয়তো তোমার সাহায্যের দরকার হতে পারে। সারাদিন হোমসের দেখা নেই, তবে নির্দিষ্ট সময়ে তিনি ফিরলেন, অত্যন্ত গম্ভীর ও চিন্তায় যেন ডুবে আছেন। নীরবতা ভঙ্গ করে হোমস ওয়াটসনকে জিজ্ঞাসা করলেন, অ্যাম্বরলি এসেছেন নাকি? যখন শুনলেন না, তখন মুখে একটা শব্দ করে বললেন, ও, আশা করছি তিনি আসবেন। হতাশ হতে হয়নি হোমসকে, কারণ প্রায় সঙ্গে সঙ্গেই এলেন বৃদ্ধটি, অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত ও হকচকানো ভাব নিয়ে মুখে। বললেন, একটা টেলিগ্রাম পেয়ে ছুটে এলাম মিস্টার হোমস, কিন্তু এর মাথামুন্ডু কিছুই বুঝতে পারলাম না। এই বলে টেলিগ্রামটা হোমসের হাতে দিলেন।
হোমস আমাকে শুনিয়ে শুনিয়ে পড়তে লাগলেন। টেলিগ্রামে লেখা আছে, সঙ্গে সঙ্গে চলে আসতে ভুল করবেন না, আপনার সাম্প্রতিক লোকসান সম্বন্ধে খবর পাবেন। এনম্যান, গির্জার প্রধান। হোমস বললেন, এটা পাঠানো হয়েছে বেলা 2:10 সময়, এসেক্সের লিটল প্যালিংটন থেকে। জায়গাটা বোধহয় ফ্রিন্টন থেকে বেশি দূরে হবে না। নিশ্চয়ই এক্ষুনি তো বেরিয়ে পড়তে হবে আপনাকে। বোঝাই যাচ্ছে এমন কোনো ব্যক্তি এটা পাঠিয়েছেন যার দায়িত্ববোধ আছেন। গির্জার প্রধান ব্যক্তি যখন। ক্রকফোর্ডটা গেল কোথায়? হ্যাঁ, এই যে পেয়েছি। J.C. এলম্যান, M.A. বাসস্থান মসমুর কামে লিটল প্যালিংটন। ট্রেনের সময়টা দেখো তো ওয়াটসন। ওয়াটসন ট্রেনের টাইম টেবিল দেখে বললেন, লিভারপুল স্টেশন থেকে 5:20 একটা ট্রেন আছে। বাহ, চমৎকার, হোমস বললেন। তুমি ওর সঙ্গে যাও ওয়াটসন, হয়তো তোমার সাহায্য ওর প্রয়োজন হতে পারে। বৃদ্ধটির কিন্তু দেখা গেল কিছুমাত্র যাওয়ার উৎসাহ নেই। অ্যাম্বারলি বললেন, এ অসম্ভব হোমস, এ মামলার ব্যাপারে এই লোকটার কি কিছু জানা সম্ভব? শুধু শুধু পয়সা আর সময় নষ্ট। হোমস জোর দিয়ে বললেন, কিছু খবর না পেলে কখনোই তিনি টেলিগ্রাম করতেন না। এক্ষুনি টেলিগ্রাম করে জানিয়ে দিন যে আপনি যাচ্ছেন। তবুও বৃদ্ধটি ঘাড় নেড়ে বলল, আমার মনে হচ্ছে না যে ওখানে যাওয়ার কোনো অর্থ আছে। এ কথায় হোমস অত্যন্ত কঠিন হয়ে উঠলেন। বললেন, এমন একটা সূত্র যদি আপনি হাতে পেয়েও না গ্রহণ করেন তো পুলিশের কাছে এবং আমার কাছে তার অত্যন্ত খারাপ প্রতিক্রিয়া হবে, জেনে রাখবেন। এই আমরা বুঝব যে আসলে তদন্তের ব্যাপারে আপনার কোনো আগ্রহ নেই। এ কথায় অত্যন্ত ঘাবড়ে গেলেন মক্কেল মিস্টার অ্যাম্বারলি। বললেন, ওভাবে যদি দেখেন তাহলে তো যেতেই হয়। তবে এ কথা বলবো যে পুরোহিতের এ বিষয়ে জানা একেবারেই অসম্ভব। তবে আপনি যদি মনে করেন। হ্যাঁ, আমি মনে করি, বেশ জোরের সঙ্গে হোমস বললেন। বেরিয়ে পড়লেন ওয়াটসন সহ মিস্টার অ্যাম্বারলি। যাওয়ার আগে হোমস ওয়াটসনকে ডেকে যা বললেন তার মানে ব্যাপারটা তিনি অত্যন্ত গুরুতর বলেই মনে করছেন। সবশেষে বললেন, আর যাই হোক নজর রেখো যেন উনি শেষে পালিয়ে না যান। সবসময় চোখে চোখ রাখবে, আর যদি পালানি তবে কাছাকাছি কোনো টেলিফোন অফিস থেকে আমাকে ফোন করে জানিয়ে দিও, কেমন? যেখানেই থাকি খবরটা যেন আমার কানে পৌঁছায়। দুজনে ট্রেনে চেপে বসেছেন লিটল প্যালিংটনের উদ্দেশ্যে। অ্যাম্বারলি মনমরা, কথা বলতে অনিচ্ছুক। প্রায় নীরবেই পুরো পথটা চলছেন, কেবল মাঝে মাঝে নীরস ভঙ্গিতে এই যাত্রার অর্থহীনতা সম্বন্ধে বৃদ্ধটির মন্তব্য করা ছাড়া। শেষ পর্যন্ত ওরা ছোট স্টেশনটায় পৌঁছালেন। সেখান থেকে 2 মাইল গাড়ি চড়ে একেবারে গির্জায়। পড়ার ঘরে আমাদের সঙ্গে দেখা হলো পুরোহিতের। ভদ্রলোক বিপুলাকৃতি, অত্যন্ত গম্ভীর, একটু জাঁকালো ধরনের। বললেন, বলুন আপনাদের জন্য কি করতে পারি? ওয়াটসন বুঝিয়ে বললেন, আমরা এসেছি আপনার টেলিগ্রাম পেয়ে। পুরোহিত অবাক হয়ে বললেন, আমার টেলিগ্রাম? আমি তো কোনো টেলিগ্রাম পাঠাইনি। ওয়াটসন বললেন, মানে যে টেলিগ্রামটি আপনি জোসিয়া অ্যাম্বারলিকে পাঠিয়েছিলেন তার স্ত্রী আর তার টাকার সম্বন্ধে। ক্রুদ্ধ স্বরে পুরোহিত বললেন, দেখুন, রসিকতার একটা সীমা আছে। যার নাম পর্যন্ত আমি কখনো শুনিনি আমি তাকে টেলিগ্রামও পাঠাইনি। ওয়াটসন বললেন, তাহলে এখানে কি 2 জন আচার্য আছে? এই যে দেখুন টেলিগ্রামটা, এই এলম্যানের আর এই ঠিকানা থেকেই। পুরোহিত উত্তর দিলেন না। এখানে আচার্য একজনই, বোধহয় ইংল্যান্ডের সবচেয়ে সেকেলে গ্রাম এটা। টেলিগ্রাফ অফিসে গিয়ে দেখা গেল অফিস বন্ধ। রেলওয়ে আর্মসে একটা টেলিফোন ছিল,
সেখান থেকে হোমসের সঙ্গে যোগাযোগ করলেন ওয়াটসন। তিনিও শুনে অবাক, বললেন, কি আশ্চর্য! কিন্তু ওয়াটসন, আজ রাতে বোধহয় ফেরার আর ট্রেন নেই। তাহলে তোমাকে অসুবিধার মধ্যেই গ্রাম্য সরাইখানাতে রাত কাটাতে হচ্ছে। যা হোক, মুক্ত পৃথিবী আর জোসিয়া অ্যাম্বরলি দুটোই তোমার সঙ্গে থাকছে। ফোনটা ছেড়ে দেওয়ার আগেই তার শুকনো মৃদু হাসি ওয়াটসনের কানে এলো। পরদিন সকালে ওয়াটসনের সঙ্গে অ্যাম্বরলিও লন্ডনে ফিরে এলেন। অ্যাম্বরলি বাড়ি যেতে চাইছিলেন। ওয়াটসন বাধা দিয়ে বললেন, বেকার স্ট্রিটে হোমসের সঙ্গে দেখা করেই আপনি বাড়ি যাবেন। হয়তো হোমস কোনো নতুন নির্দেশ দিতে পারেন। অ্যাম্বরলি বিরক্ত স্বরে বললেন, সে নির্দেশ যদি এই নির্দেশের চেয়ে কাজের না হয়, তাহলে তা নিয়ে আর কি হবে জানি না। ওয়াটসন বললেন, আমাদের জন্যে তিনি খবর রেখে গিয়েছিলেন যে তিনি লিউস্যামে গিয়েছেন এবং সেখানেই তিনি আমাদের জন্য অপেক্ষা করবেন। খবরটা বিস্ময়কর, এবং মক্কেলটির ঘরে গিয়ে দেখলাম যে তিনি একা নন। অত্যন্ত গম্ভীর হয়ে এক ভদ্রলোক তার সঙ্গে বসে, কালচে রং, চোখের ধূসর রঙের গগলস, টাইয়ে ম্যাসনিক পিন। হোমস বললেন, ইনিই হচ্ছেন আমার বন্ধু মিস্টার বার্কার। এই মামলায় কাজ করছেন। মিস্টার জোসিয়া অ্যাম্বরলি, যদিও আমরা পৃথকভাবে কাজ করছি, তবে দুজনেই আপনাকে প্রশ্ন করব। ধপ করে অ্যাম্বরলি বসে পড়লেন। বিপদের আভাস পেয়েছেন মনে হলো। তার হাবভাব লক্ষ্য করে কম্পিত কণ্ঠে বললেন, কি প্রশ্ন হোমস? হোমস তীক্ষ্ণ স্বরে প্রশ্নটা ছুড়ে দিলেন, মৃতদেহ দুটি কি করেছেন? সঙ্গে সঙ্গে অ্যাম্বরলি দাঁড়িয়ে উঠে একটা বিকট চিৎকার করল। তার মুখ হা হয়ে গেছে। বারবার হাত দিয়ে যেন হাওয়া আঁকড়ে ধরতে চান তিনি। মুহূর্তের জন্য তাকে দেখে মনে হলো এক ভয়ঙ্কর শিকারী পাখি। জোসিয়া অ্যাম্বরলির আসল রূপ বেরিয়ে পড়ল। বিকলাঙ্গ এক শয়তান। শরীর যেমন মনও তেমনি। আবার যখন চেয়ারে বসে পড়লেন, ঠোঁটে হাত দিলেন। কাশি সামলানোর জন্যই হয়তো। বাঘের মতো লাফিয়ে হোমস তার গলা টিপে ধরলেন। তার মুখটা নিচের দিক ফেরাতেই দুই ঠোঁটের ভেতর থেকে একটা সাদা বড়ি বেরিয়ে এলো। হোমস উত্তেজনা মিশ্রিত স্বরে বললেন, ওহো, অত সহজে পার পাওয়া যাবে না জোসিয়া অ্যাম্বরলি। যা হবে যথাযথভাবেই হবে। কি করবেন এখন বার্কার? দুজনে মিলে তাকে থানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন। জোর করে টানতে টানতে তাকে গাড়িতে তোলা হলো। বিশাল শরীর অ্যাম্বরলির ছিল সিংহের শক্তি। হোমস যাবার সময় ওয়াটসনকে বললেন, তুমি এখানেই থাকো, আমি আধ ঘন্টার মধ্যেই ফিরছি। অশুভ বাড়িটায় আমি একা রয়ে গেলাম। যত সময় হোমস বলেছিল তার অনেক আগেই ফিরে এলেন এক তরুণ চনমনে পুলিশ অফিসারকে সঙ্গে নিয়ে। এসে বললেন, বার্কারকে রেখে এসেছি যথা কর্তব্যগুলি সারবার জন্য। তরুণ ইন্সপেক্টরটি জানতে চাইলেন হোমসের কাছে, কি করে আপনি এই রহস্য সমাধানের সূত্র পেলেন? হ্যাঁ হ্যাঁ বলছি, সব বলবো, হোমস বললেন। প্রথমে বলবো হত্যাকাণ্ডটা কিভাবে ঘটল, তারপর তার বিশ্লেষণ করব। আর আমার এই বন্ধু ডক্টর ওয়াটসন আমার কাজে নানাভাবে সাহায্য করেছেন। ওয়াটসন আর ইন্সপেক্টর নমস্কার বিনিময় করলেন। হোমস বলে চললেন একটানা, সবচেয়ে আগে আমি আপনার এই জোসিয়া অ্যাম্বরলির মনের গঠন সম্পর্কে দু একটা কথা জানিয়ে দেই। ওর মন একেবারেই সাধারণ মানুষের মতো নয়, অতএব আমার মনে হয় ওর মৃত্যুদণ্ড হবে না। ওকে ব্রডমোরে পাঠানো হবে। ওর মনের গঠন মধ্যযুগীয় ইতালিদের মতো, এ যুগের ব্রিটিশদের মতো নয়। লোকটি ছিল কৃপণের হদ্দ। স্ত্রীর জীবন উনি অসহ্য করে তুলেছিলেন। তাই যে কোনো উপায়ে ভদ্র মহিলা তার আওতা থেকে বেরিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলেন। একটা সুযোগও এসে গিয়েছিল তার। দাবাড়ু ডাক্তার অ্যাম্বরলির সঙ্গে দাবা খেলতেন। অ্যাম্বরলিও দাবা খেলায় পটু ছিলেন।
এ থেকে তার মনের জটিলতার খানিকটা পরিচয় মিলবে। কৃপণের মতো তিনিও ছিলেন ঈর্ষাপরায়ণ। এই ঈর্ষায় শেষ পর্যন্ত পর্যবসিত হয় রীতিমতো এক বাতিকে। স্থির করলেন প্রতিশোধ নেবেন, এবং সেই প্রতিশোধের যে পরিকল্পনা করলেন, তার মধ্যে যে বুদ্ধির পরিচয় দিলেন, তা কেবল শয়তানের পক্ষেই সম্ভব। আসুন আমার সঙ্গে। সরু একটা পথ দিয়ে এমন নিশ্চিন্তভাবে হোমস ওয়াটসন ও তরুণ ইন্সপেক্টরকে নিয়ে চললেন যেন এটি তার অত্যন্ত পরিচিত একটি জায়গা। মজবুত ঘরটার সামনে এসে থামলেন। ইন্সপেক্টর বলল, উহ, কি বিচ্ছিরি গন্ধ। হ্যাঁ, ঠিকই ধরেছেন ইন্সপেক্টর, হোমস বললেন। এটাই আমার প্রথম শত্রু। এর জন্য ডক্টর ওয়াটসনকে ধন্যবাদ জানানো উচিত। এ থেকেই আমার তদন্ত শুরু হয়। সন্দেহ হলো কেন এহেন সময় সারা বাড়ি কড়া গন্ধে ভরিয়ে ফেলতে চাইবেন তিনি। নিশ্চয়ই অন্য কোনো গন্ধ চাপা দেওয়ার জন্য। আর যে গন্ধটা তিনি চাপা দিতে চেয়েছেন, তার থেকেই অপরাধের সন্দেহ জাগাতে পারে। আর তা থেকেই এই যে ঘরটা দেখছেন, এমন একটা ঘরের কথা মনে হয় যার লোহার দরজা বন্ধ করে দিলেই একেবারে নিঃশব্দ হয়ে যাবে। এই দুটো ঘটনা একসঙ্গে করলে আমরা কি পাই? সেটা সম্ভব বাড়িটা নিজে থেকে পরীক্ষা করে দেখলেন। আর হে মার্কেট থিয়েটারের বক্সের টিকিটও আমি ইতিমধ্যেই পরীক্ষা করে দেখেছিলাম, আর এজন্যও কৃতিত্ব ডক্টর ওয়াটসনের। এবং জানতে পেরেছিলাম সে রাত্রে B30, B32 দুটো সিটই খালি ছিল না। এসব যখন জানতে পারলাম, তখন প্রশ্ন হলো কি উপায়ে আমি তার বাড়িটা পরীক্ষা করতে পারি। সবচেয়ে বেয়াড়া একটা গ্রামে একটা লোক পাঠিয়ে দিলাম। সেখান থেকে সে অ্যাম্বারলিকে টেলিগ্রাম পাঠায়, যাতে সেদিন অ্যাম্বারলি সেই অজপাড়াগা থেকে ফিরে আসতে না পারে। এজন্য ডক্টর ওয়াটসনকেও পাঠালাম তার সঙ্গে। আচার্যের নামটা আমি সংগ্রহ করি আমার ক্রকফোর্ড থেকে। কেমন, ব্যাপারটা পরিষ্কার হচ্ছে তো? শ্বাসরুদ্ধ কণ্ঠে ইন্সপেক্টর বললেন। বিলক্ষণ, বিলক্ষণ। হোমস বললেন, আর বাধার ভয় না থাকায় আমি গেলাম বাড়ির ভেতরে ডাকাতি করতে। লক্ষ্য করুন কি আমি আবিষ্কার করলাম। এই যে দেখছেন গ্যাসের পাইপ, এটা উঠে গেছে দেয়ালের কোণটা পর্যন্ত। এই দেখুন একটা কল, জলের কলের মতো। পাইপটা চলে গেছে মজবুত ঘরটা পর্যন্ত, আর শেষ হয়েছে ছাদের মাঝখানে প্লাস্টারের সঙ্গে। অলঙ্করণের আড়ালে অদৃশ্য। পাইপের ওই দিকটা একেবারেই খোলা। বাইরের কলটা খুলে দিলে বন্দি কোনো মানুষের 2 মিনিটের বেশি জ্ঞান থাকবে না। কোন শয়তানি বুদ্ধিতে সে ওদের ওই ঘরে পাঠালো জানি না, কিন্তু ওখানে যাওয়ার পর ওদের আর কিছুই করার ছিল না। একটা বিশ্রী রকমের সাক্ষ্য আপনাকে দেখাচ্ছি। অ্যাম্বারলি নিজেও নিশ্চয়ই লক্ষ্য করেননি এটা। একটু কল্পনা শক্তির প্রয়োগ করুন। ধরুন আপনাকে ওই ছোট্ট ঘরটায় আটকে রেখেছে। আপনার আয়ু 2 মিনিটের বেশি নয়, আর হয়তো শয়তানটা বাইরে থেকে টিটকেরির হাসি হাসছে। আর তার উপরে শোধ তুলতে আপনি কি করবেন? ইন্সপেক্টর বললেন, ব্যাপারটা লিখে রাখবো। ঠিক ঠিক বলেছেন ইন্সপেক্টর, হোমস বললেন। কিভাবে আপনার মৃত্যু হয়েছে তা লোকজনকে জানাবেন, কিন্তু কাগজে লিখে রাখেন তো কারো না কারো চোখে পড়বে। এই যে দেখুন, লাল পেন্সিল দিয়ে এমনভাবে লেখা যা মোছার নয়, আমাদের খু। কি বুঝছেন এ থেকে ইন্সপেক্টর? হোমস বললেন। এই উচ্চতা মেঝে থেকে 1 ফুট মাত্র। মেঝেই পড়ে মৃত্যুর মুখোমুখি হয়ে বেচারা লিখতে যাচ্ছিল, কিন্তু লেখাটা শেষ হওয়ার আগেই তার মৃত্যু হয়। ইন্সপেক্টর বললেন, নিশ্চয়ই লিখতে যাচ্ছিলেন আমাদের খুন করা হয়েছে। হোমস বললেন, আমিও তাই মনে করি, যদি অমন কোনো পেন্সিল মৃতদেহে পাওয়া যায়। ইন্সপেক্টর বললেন, নিশ্চয়ই দেখব, কিন্তু ওই দলিলগুলো নিশ্চয়ই চুরি হয়নি।
অথবা দলিলগুলো তো তারই ছিল, সেটা আমরা যাচাই করে দেখেছি। নিশ্চয়ই সেগুলো কোনো নিরাপদ জায়গায় লুকানো আছে, হোমস বললেন। নারী হরণের ব্যাপারটা যখন পুরনো হয়ে যাবে, হঠাৎ এগুলো পেয়ে যাবেন উনি, আর রটিয়ে দেবেন ওরা ফেরত দিয়ে গেছে বা চলার পথে রেখে গেছে। ইন্সপেক্টর বললেন, সবই তো বুঝলাম, তবে তিনি পুলিশে খবর দিতে গেলেন কেন? হোমস বললেন, ভেবেছিলেন তার চালাকি কেউ ধরতে পারবে না, আর কোনো সন্দেহ পরায়ণ প্রতিবেশীকে তিনি বুক ফুলিয়ে বলতে পারবেন, দেখুন আমি কত না চেষ্টা করছি। শুধু পুলিশে নয়, এমনকি শার্লক হোমসকে পর্যন্ত দেখেছি। গল্পটি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।